সালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু কংক্রিট ম্যাথ, বাংলাদেশের অন্যতম অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মে। আমি হাবিব আদনান আছি তোমাদের ম্যাথমেটিক্স মেন্টর হিসেবে। আজকে ক্লাসে আমরা তোমাদের সেকেন্ড পেপারের কনিক চ্যাপ্টার নিয়ে কিছু আলোচনা করব। তো আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা যে জিনিসটা দিয়ে ঝালমুড়ি খাও, ঝালমুড়ির টং যেটা। তো এই জিনিসটা আসলে একটা সমবৃত্ত ভূমিক কোণক। এটাকে যদি আমরা এভাবে বসাই, এটা একটা সমবৃত্ত ভূমিক কোণক। কারণ এটার যে নিচের পার্টটা আছে, এটাকে আমরা যদি এই কোণকের যেটা অক্ষ, অর্থাৎ এই জিনিসটাকে অক্ষ ধরা হয়, এই বরাবর যদি আমরা একটা রেখা কল্পনা করি, এটা হচ্ছে অক্ষ। তো এই অক্ষরেখার সাথে লম্বভাবে আমি যদি ছেদ করি এটাকে, তখন আসলে এখানে একটা বৃত্ত শেপ উৎপন্ন হয়, একটা সার্কেল শেপ উৎপন্ন হয়। তখন এটাকে আমরা বৃত্ত বলি। ঠিক আছে, এটা আমরা জানি একটা বৃত্ত। তো এই কোণকের আরো কিছু আমরা ছেদাংশ নিব। এই ছেদাংশগুলো থেকে যে শেপগুলো উৎপন্ন হয়, সেগুলো থেকে আমরা মূলত কনিক পাই। আমাদের কনিক 3 রকমের কনিক থাকে সাধারণত। বৃত্তকে কনিক বলা হয় না যদি এটা কোণক থেকে আসে, তবে আমরা অন্যান্য যেগুলো পাবো এগুলোকে কনিক বলবো আর কি। তো প্রথমে আমরা এই জিনিসটাকে যদি এভাবে ছেদ করি, যে আমরা প্রথমে এটাকে লম্বভাবে ছেদ করছিলাম, তাই এখানে বৃত্ত শেপ পাইছি। যদি একটু লম্বভাবে ছেদ না করে একটু যদি বাঁকাভাবে ছেদ করি এটাকে, তখন এই বৃত্তটা একটু চ্যাপ্টা হয়ে যাবে। এই বৃত্তটা তখন একটু চাপানো হয়ে যাবে, তখন এটাকে বলা হয় উপবৃত্ত। এই কনিকের নাম হচ্ছে উপবৃত্ত। তারপর আমি যদি বিষয়টা এইভাবে করি যে এই অক্ষ, এই ধার যেটা আছে, এই ধারের সাথে সমান্তরাল করে যদি আমি এই ধার থেকে কেটে ফেলি কতটুক, তখন এখানে একটা শেপ উৎপন্ন হবে। এই শেপটা হচ্ছে আসলে পরাবৃত্ত। এটাকে আমরা এইভাবে লিখি, পরাবৃত্ত। তারপর আমরা এবার যদি যে আমাদের অক্ষরেখা যেটা ছিল, এই কনিকের যে অক্ষরেখা ছিল অর্থাৎ এ বরাবর, সেই অক্ষরেখার সাথে সমান্তরাল করে ছেদ করলে সেটা যে শেপটা উৎপন্ন করবে সেটাকে বলা হয় অধিবৃত্ত। সেটাকে এভাবে আমরা লিখতে পারি, অধিবৃত্তটা হচ্ছে একটু খাড়া টাইপের হয়, এটাও পরাবৃত্ত থেকে একটু খাড়া টাইপের হয়। এবার এগুলো নিয়ে আমরা একটু ডিপে যাব। এটা কোত্থেকে আসছে এটা বললাম তোমাদেরকে। তো কনিক এবং বৃত্ত এগুলো মূলত দ্বিঘাত সমীকরণ। আর তোমরা সাধারণ দ্বিঘাত সমীকরণটা চিনো। সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এই জিনিসটা, যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই সাধারণ দ্বিঘাত সমীকরণে সব রকমের দ্বিঘাত সমীকরণগুলো আছে। সেখানে বৃত্ত আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবগুলো এখানে আছে। তো এটা কখন কখন কি শর্তে কোন শেপটা আমাদেরকে প্রদর্শন করবে সেটা তোমরা একটা শিখছো অলরেডি বৃত্তের চ্যাপ্টারে, যে এই সমীকরণটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, এটা কখন কখন আমাদেরকে বৃত্ত প্রকাশ করবে। এটা বৃত্ত প্রকাশ করার শর্ত কি? এটা বৃত্ত প্রকাশ করার শর্ত হচ্ছে, 1 নাম্বার শর্ত হচ্ছে বৃত্তের জন্য যে এখানে a এর মান b এর সমান হতে হবে, অর্থাৎ x স্কয়ার সহগ আর y স্কয়ার সহগ এই মানগুলো সমান হতে হবে বৃত্তের জন্য। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, যে h এর মান 0 হতে হবে। অর্থাৎ h এর মান 0 হওয়া মানে কি, x y একসাথে থাকবে না। বৃত্তের সমীকরণে x y একসাথে থাকে না, এটা তোমরা অলরেডি শিখছো, আমি আরেকবার মনে করাই দিলাম। আজকে আমরা দেখব বাকি শর্তগুলো, অর্থাৎ এটা কখন পরাবৃত্ত প্রকাশ করবে, কখন উপবৃত্ত প্রকাশ করবে, আর কখন অধিবৃত্ত প্রকাশ করবে। তো পরাবৃত্তের জন্য এই দ্বিঘাত সমীকরণটা পরাবৃত্ত প্রকাশ করবে তখন যখন h স্কয়ার আর a b এর মান সমান হবে। শর্ত কিন্তু আরো আছে, তবে সেগুলো আমরা কঠিন পার্টে যাচ্ছি না, সহজ জিনিসটা দেখতেছি, শুধু একটা শর্ত দেখতেছি। একমাত্র এখানে মূল শর্ত হচ্ছে h স্কয়ার আর a b এর মান সমান হতে হবে। তাহলে কথা তোমাদেরকে একটা যদি আমি সমীকরণ দিই, যে এভাবে দিলাম 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 7, একটা সমীকরণ দিলাম, তোমাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কিসের সমীকরণ, তখন তোমরা জানো যে এখানে এটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে আমাদের বিভিন্ন মানগুলো কি হবে। x স্কয়ার সহগ 3, তার মানে আসলে a এর মান 3, রাইট। y স্কয়ার নাই, তার মানে y স্কয়ারের সাথে b এর মান কত, তাহলে b এর মান obviously 0, কারণ যেহেতু y স্কয়ার নাই এখানে। তারপর x y যুক্ত কোনো রাশি নাই এখানে, x y একসাথে আছে, তাহলে h এর মানও কত, h এর মানও 0। এবার দেখো তো এই মানগুলো মিলে এই রাশিটা সিদ্ধ হয় কিনা। h স্কয়ার, h এর মান 0 হলে h স্কয়ার এর মানও 0, h স্কয়ার এর মান 0, আর a b গুণ করলে কি হবে,
এ বি এর গুণফল কত, তাও শূন্য। তার মানে এইচ স্কয়ার আর এ বি কি হয়েছে, সমান হয়েছে। তার মানে এটা একটা কিসের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। এখন দ্বিতীয় শর্ত হচ্ছে, যদি আমাদের এটা কখন উপবৃত্ত প্রকাশ করবে, উপবৃত্ত প্রকাশ করার জন্য আমাদের শর্ত হচ্ছে এইচ স্কয়ার ইজ লেস দেন এ বি হবে, এইচ স্কয়ার এর মান এ বি থেকে ছোট হবে। তাহলে এরকম একটা সমীকরণ নাও যে এক্স স্কয়ার, মনে করো 9x স্কয়ার প্লাস 144 ওয়াই স্কয়ার ইকুয়াল টু সামথিং 273, মনে করো 263 বা কিছু একটা, যে কোনো একটা ধ্রুবক মনে করো 240। তাহলে এবার আসি এই জিনিসটা কেমন হয়, এখানে এইচ আছে কিনা কোথাও, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত রাশি আছে কোথাও, নাই। তাহলে এইচ এর মান হচ্ছে কি, শূন্য। এক্স স্কয়ার সহগ 9, তার মানে এ এর মান হচ্ছে 9, ওয়াই স্কয়ার সহগ 144, তার মানে বি এর মান হচ্ছে কত, 144। তাহলে এ বি কত, 144 এর সাথে এটা গুণফল হবে। এখন এইচ স্কয়ার কত, এইচ স্কয়ার হচ্ছে শূন্য। তাহলে এখানে কে বড়, অবশ্যই এ বি বড় এইচ স্কয়ার থেকে। তাহলে এই জিনিসটা সিদ্ধ হচ্ছে। তখন তুমি বলবা এটা হচ্ছে একটা কিসের সমীকরণ, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আর একইভাবে যদি এরকম হয় যে এইচ স্কয়ার এ বি থেকে বড়, তখন সেটা হবে অধিবৃত্তের সমীকরণ। যেমন আমি জাস্ট এখানে যদি মাইনাস লাগাই দিই, এখন কি হয়েছে, এখন এ এর মান হচ্ছে 9, বাট বি এর মান হচ্ছে -144। -144 হওয়ার কারণে এ বি এর গুণফল কি হবে, ঋণাত্মক কিছু একটা হবে এ বি এর গুণফল। আর এইচ স্কয়ার এর মান তো শূন্য। এখন ঋণাত্মক জিনিস বড় নাকি শূন্য বড়, অবভিয়াসলি শূন্য বড় ঋণাত্মক থেকে। তার মানে এখানে এইচ স্কয়ার গ্রেটার দেন এ বি, এই জিনিসটা সিদ্ধ হচ্ছে। তাই এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এবার তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে পিভি ইকুয়াল টু ধ্রুবক এই রাশিটা অনেকবার পড়ছো। পিভি ইকুয়াল টু ধ্রুবক, এই পিভি, পি মানে প্রেসার বা চাপ, ভি মানে হচ্ছে আয়তন, এই চাপ আর আয়তনের গুণফল হচ্ছে ধ্রুবক। এটা তোমরা বয়েলের সূত্র, সম্ভবত এটা বয়েলের সূত্রে পড়ছো অনেকবার। তো তোমরা এটা চিত্র কিভাবে আঁকতা, এক্স অক্ষ বরাবর পি নিতা, সরি ওয়াই অক্ষ বরাবর পি নিতা, আর এক্স অক্ষ বরাবর কি নিতা, ভি নিতা। তারপর তোমরা এটা চিত্র আঁকতা, গ্রাফ আঁকতা, বা এটা তোমাদের বইয়ে গ্রাফ আঁকা আছে। এটা আসলে কিসের সমীকরণ, এই গ্রাফটা কেমন হয় তোমরা সেখানে অলরেডি পড়া দেখছো, যে গ্রাফটা কিসের, মানে গ্রাফটা কেমন হয় আসলে সেখানে এটা শেপ বলা আছে। আমি একটু বুঝাই দিই। তো পিভি মানে এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তো এটা কাইন্ড অফ হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক এরকম কিছু একটা, বা এক্স ওয়াই ইকুয়াল টু সি এরকম একটা। এটা আর এটা সেম, আসলে সেম কথা। এক্স ওয়াই মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এখানে পিভি তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ পি ধরছো, এক্স অক্ষ ভি ধরছো, প্রায় একই কথা। তো এক্স ইকুয়াল টু সি, এক্স ওয়াই ইকুয়াল টু সি, এটা কিসের সমীকরণ। তাহলে এক্স ওয়াই এর সাথে এখানে আমাদের এই আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে এক্স ওয়াই এর সাথে এখানে আছে 2h, এখানে এক্স ওয়াই এর সাথে আছে 1, তার মানে 2h ইকুয়াল টু আসলে কত, 1। আর h এর মান কত, h এর মান হচ্ছে হাফ, h এর মান হাফ। এখানে a b আছে কোথাও, মানে x স্কয়ার y স্কয়ার আছে, যেহেতু নাই তাহলে a এর মানও শূন্য, x স্কয়ারের সহগ, b এর মানও শূন্য, y স্কয়ার সহগ। তাহলে কে বড় এখানে, h স্কয়ার হচ্ছে 1/4 আর a b হচ্ছে শূন্য। তাহলে অবশ্যই h স্কয়ার বড় a b থেকে। তার মানে এটা একটা অধিবৃত্তের সমীকরণ, কারণ এটা 3 নাম্বার সমীকরণকে সিদ্ধ করতেছে। আর এই জন্যই তোমরা তোমাদের সেই গ্রাফের মধ্যে লেখা ছিল যে পিভি ইকুয়াল টু ধ্রুবক, এটা আসলে একটা আয়তাকার অধিবৃত্ত হয়, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, যাই হোক। তো আমরা এই কনিক নিয়ে, কনিকের মূল পরিচয় আসলে কনিক কি সেটা একটু বলি। আসলে বৃত্তের পরিচয় তোমরা জানো, বৃত্ত মানে কি ছিল, বৃত্ত ছিল একটা স্থির বিন্দু এবং একটা স্থির দূরত্ব বা একটা ব্যাসার্ধ, যেটাকে আমরা স্থির, এটা হচ্ছে স্থির দূরত্ব, এটা সবসময় স্থির থাকবে ব্যাসার্ধটা। এবার একটা বিন্দু চলবে, এই একটা বিন্দু হচ্ছে এখানে চলবে, সে এমন ভাবে চলবে যাতে সব সময় এই দূরত্বটা সেম থাকে, এই বৃত্ত থেকে, এই বিন্দু থেকে, মানে স্থির বিন্দু থেকে তার দূরত্বটা সব সময় সেম থাকবে। তখন সে কি শেপ তৈরি করবে, এখানে একটা বৃত্ত শেপ তৈরি করবে, এটা আমরা জানতাম। তাহলে বৃত্তের মধ্যে একটা স্থির বিন্দু থাকে আর একটা স্থির দূরত্ব থাকে বা স্থির রেখা থাকে একটা। এবার কনিকের এভাবে যদি পরিচয় দিই, তাহলে কনিকের ক্ষেত্রে
একটা স্থির বিন্দু থাকবে আর একটা স্থির রেখা থাকবে। এই স্থির বিন্দু এবং স্থির রেখা থেকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে আরেকটা বিন্দু চলবে, সে কতভাবে চলতে পারে সেটার উপর ডিপেন্ড করে আমাদের তিন ধরনের কনিক উৎপন্ন হয়। তো মূল শর্ত হচ্ছে, কনিকের মূল সমীকরণই হচ্ছে এই স্থির বিন্দু, যেটাকে আমরা এস দিয়ে ডিফাইন করি, এটা মানে হচ্ছে উপকেন্দ্র। এটাকে উপকেন্দ্র বলা হয়। এই স্থির বিন্দুকে বলা হয় উপকেন্দ্র, বা এটাকে বলা হয় ফোকাস। এই স্থির বিন্দু আর স্থির রেখাকে, এটাকে বলা হয় নিয়ামক রেখা, অথবা এটাকে বলা হয় দ্বিকাক্ষ রেখা। স্থির বিন্দু, স্থির রেখা, আরেকটা বিন্দু চলবে, সেই বিন্দুটা, চলমান বিন্দুটা এমন ভাবে চলবে যাতে স্থির বিন্দু থেকে তার দূরত্ব এবং রেখা থেকে তার লম্ব দূরত্ব, এই দুইটার ভাগফল বা এই দুইটার অনুপাত সবসময় একটা ধ্রুবক হয়। অর্থাৎ বিন্দুটা যদি এইভাবে চলে, এমন ভাবে চলতেছে, এটা যে কোনো বিন্দুতে, এই চলমান বিন্দুটা যে কোনো বিন্দু আমরা পি এক্স ওয়াই ধরলাম, তাহলে এস থেকে পি এর দূরত্ব অর্থাৎ এস পি, আর পি থেকে এটা লম্ব দূরত্ব, এটাকে আমরা পি এম বলি সাধারণত। মানে যে কোনো বিন্দু, সে যে বিন্দুতেই যাবে সেখান থেকে এস এর দূরত্ব এবং এই রেখার লম্ব দূরত্ব অর্থাৎ পি এম, এদের ভাগফল বা এদের অনুপাত সব সময় একটা ধ্রুবক সংখ্যা হবে। তখনই এটা একটা কনিক হবে। এখন এই ধ্রুবক সংখ্যাটা তিন ধরনের হতে পারে। যেখানে একটা ধ্রুবক সংখ্যা হতে পারে, এই ধ্রুবক সংখ্যা তিন ধরনের হতে পারে। এটা হতে পারে 1, এটা হতে পারে লেস দেন 1, এটা হতে পারে গ্রেটার দেন 1। এস পি বাই পি এম, এই ভাগফলটা একটা নির্দিষ্ট ধ্রুবক হবে। এই ধ্রুবকের মান 1 হতে পারে, 1 থেকে ছোট হতে পারে, তবে অবশ্যই সেটা 0 থেকে বড় হতে হবে। 1 থেকে ছোট মানে শূন্যের নিচে যেতে পারবে না, আবার 0 থেকে বড় হবে, অথবা গ্রেটার দেন 1 হতে পারে। এই তিনটা শর্তের উপর ভিত্তি করে আমাদের তিন ধরনের কনিক উৎপন্ন হয়। তো যখন এটা 1, এখানে এস পি বাই পি এম, এটা বারবার এভাবে লিখতে আমার অনেক কালি খরচ হবে, তো আমি এটাকে সংক্ষেপে এভাবে লিখলাম। এই জিনিসটা মানে হচ্ছে এসেন্ট্রিসিটি, বা এটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। এটাকে উৎকেন্দ্রিকতা বলা হয় বা এসেন্ট্রিসিটি বলা হয়। তো এই উৎকেন্দ্রিকতার মান 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, গ্রেটার দেন 1 হতে পারে বলছি আমরা। তো যখন 1 হবে, তার মানে কি এস পি বাই পি এম, এস পি বাই পি এম এটার মান হচ্ছে 1। তার মানে এস পি ইকুয়াল টু পি এম। তার মানে এস থেকে পি এর দূরত্ব, পি এর থেকে এম এর দূরত্ব সবসময় সমান থাকবে। অর্থাৎ এই বিন্দুটা এমন ভাবে চলবে যে সব সময় তার এই ফোকাস থেকে দূরত্ব আর রেখা থেকে লম্ব দূরত্ব, সে যে এই বিন্দুতেই থাকুক, ফোকাস থেকে দূরত্ব, রেখা থেকে লম্ব দূরত্ব, এগুলো যদি সমান হয়, তখন এই কনিকটাকে আমরা বলি পরাবৃত্ত। যখন ই এর মান 1 হবে, অর্থাৎ এস পি বাই পি এর মান 1 হবে, অর্থাৎ এস পি ইকুয়াল টু পি এম হবে, অর্থাৎ চলমান বিন্দুর উপকেন্দ্র থেকে দূরত্ব আর এই নির্দিষ্ট রেখা থেকে লম্ব দূরত্ব এটা সমান সমান হবে সবসময়, তখন যে শেপটা উৎপন্ন হয় এই শেপটাকে আমরা পরাবৃত্ত বলি। এবার যদি সেটা 1 থেকে ছোট হয়, যদি আমাদের বিষয়টা হয় 1 থেকে ছোট, তখন কি হয়, এটা এস পি বাই পি এম তার মানে 1 থেকে ছোট, ই এর মান 1 থেকে ছোট মানে এস পি বাই পি এম ইজ লেস দেন 1, তার মানে এস পি ইজ লেস দেন পি এম। তার মানে আমার রেখাটা এমন ভাবে যাবে যে তার উপর যে কোনো বিন্দু, সেটা আমরা পি ধরলে, এস থেকে পি এর দূরত্ব আর পি থেকে এম এর দূরত্ব, এভাবে হিসাব করলে এস পিটা হবে ছোট, পি এম হবে বড়। এস পি ছোট, পি এম বড়, তখন যে শেপটা উৎপন্ন হয় এই শেপটা আসলে এখানে গিয়ে আবার লেগে যায় পরস্পর, এবং এটাই হচ্ছে আসলে উপবৃত্ত। তার মানে এস পি বাই পি এম এর মান 1 থেকে ছোট হলে, অর্থাৎ ই এর মান 1 থেকে ছোট হলে,
আমাদের এই শেপটা পাই আমরা, আর এটাকে বলা হয় উপবৃত্ত। আর একইভাবে যদি SP/PM এটা হয় 1 থেকে বড়, তার মানে কি SP হচ্ছে PM থেকে বড়, তার মানে রেখাটা অবশ্যই আরো খাড়া হবে, সে এভাবে যাবে রেখাটা। খেয়াল করো, যে কোনো একটা বিন্দু ASP এটা হচ্ছে বড়, কিন্তু তুলনামূলকভাবে PM হচ্ছে ছোট। PM ছোট, SP বড়। SP বড়, PM ছোট হলে যে রেখাটা উৎপন্ন হচ্ছে এই শর্তে, সেটাকে আমরা বলি অধিবৃত্ত। তো এগুলো হচ্ছে মানে প্রাইমারি সামারিটা এই চ্যাপ্টারের জন্য। তো আজকে আমরা মূলত পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। তোমাদের 6A এই চ্যাপ্টারটা হচ্ছে পরাবৃত্তের জন্য। তাহলে আমাদের SP=PM, অর্থাৎ SP/PM এটার মান হচ্ছে 1। আমরা এটা নিয়ে আলোচনা করব আজকে মূলত। তো এই চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের কিছু কথা বলি এই চ্যাপ্টারটা সম্পর্কে। সেকেন্ড পেপারে এই চ্যাপ্টারটা সবচেয়ে বড় চ্যাপ্টার, একটা মানে অন্যতম একটা বড় চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারে 6A 6B 6C তিনটা পার্ট আছে। মোটামুটি এখান থেকে অনেক সময় 2টা কোশ্চেন থাকে সৃজনশীলে। তো এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সহজ, কিছু কিছু কোশ্চেন একটু এদিক এদিক থাকে, তবে মোটামুটি এটা সহজ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা সহজ করার জন্য কিন্তু বেশ কিছু কাজ করতে হবে। এখানে কম বেশি 60-70টার মতো সূত্র আছে, ঠিক আছে? কম বেশি এখানে 60-70টার মতো সূত্র আছে পুরো চ্যাপ্টারে। তো এই 60-70টা সূত্রকে আমরা 6টা সূত্রে কনভার্ট করতে হবে, বা আমরা 6টা সূত্রে কনভার্ট করব। বাকি সূত্রগুলো আমরা মুখস্থ করব না, আমরা শুধু 6টা সূত্র মুখস্থ রাখবো, 6-7টা সূত্র মুখস্থ রাখবো। এই কাজটা করতে হলে অবশ্যই আমাদেরকে চিত্রে দক্ষতা অর্জন করতে হবে। প্রত্যেকটা চিত্র আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, প্রত্যেকটা কনিকের জন্য, সেটা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তো চিত্র থেকে আমরা ধাপে ধাপে সবগুলো জিনিস বের করে ফেলবো, মানে অন্যান্য সূত্রগুলো। তখন আমাদেরকে আর এতগুলো সূত্র মুখস্থ রাখতে হবে না। তাহলে প্রথমে আমরা আজকে যেহেতু পরাবৃত্ত নিয়ে আলোচনা করব, পরাবৃত্তের আদর্শ সমীকরণ x² = 4ay অথবা y² = 4ax, এই দুইটা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তো এটা চিত্র কেমন হবে? চিত্র বোঝার ক্ষেত্রে শর্টকাট হচ্ছে, যে অক্ষের উপর এক ঘাত থাকবে আমার পরাবৃত্তের মুখটা সেদিকে করা থাকবে। যেমন এই চিত্রে x এর উপর এক ঘাত, y এর উপর হচ্ছে দ্বিঘাত, তাহলে আমার পুরো শেপটা মুখ করা থাকবে x অক্ষের দিকে, এভাবে। এটা হচ্ছে x অক্ষ, আর এটা হচ্ছে আমাদের y অক্ষ। আর এই চিত্রের ক্ষেত্রে y এর উপর এক ঘাত, x এর উপর দ্বিঘাত, তাহলে শেপটা থাকবে y অক্ষের দিকে মুখ করা, y অক্ষের দিকে মুখ করা থাকবে। এটা হচ্ছে x অক্ষ। এবার যদি কোনোভাবে কোনো একটা অঙ্কে তোমাদের এভাবে চলে আসে, যেখানে মাইনাস চলে আসলো, তখন x এর দিকে মুখ করা থাকবে, তবে ঋণাত্মক দিকে, অর্থাৎ এই দিকে থাকবে মুখটা তখন এই দিকে থাকবে। আর এখানে যদি মাইনাস আসে, তাহলে সেটা y অক্ষের দিকে মুখ করা থাকবে, যেহেতু y এর উপর এক ঘাত, তবে সেটা থাকবে y অক্ষের ঋণাত্মক দিকে, মানে হচ্ছে নিচের দিকে। আশা করি বুঝতে পারছো। তো এই চিত্রগুলো থেকে, আদর্শ সমীকরণের এই চিত্রগুলো থেকে আমরা ধাপে ধাপে সবগুলো সূত্র বের করব। তোমাদেরকে শুধু এটাই হচ্ছে এখানে মূল শিখানোর বিষয়। এটা শিখতে পারলে মোটামুটি চ্যাপ্টারের অর্ধেক তোমার শেষ, যদি তোমার চিত্রটা দখলে থাকে। আমরা আদর্শ সমীকরণ দুইটা নিই মূলত। একটা হচ্ছে y² = 4ax, আর একটা হচ্ছে y² = 4ax আর x² = 4ay। এই দুইটা চিত্রের জন্য আমরা দুইটা চিত্র আঁকবো। চিত্র এঁকে আমরা সবগুলো জিনিস ধাপে ধাপে বের করব। তো প্রথম চিত্রটার জন্য মানে প্রথম সমীকরণের জন্য চিত্র হচ্ছে এটা। এখানে x এর উপর এক ঘাত, তার মানে আমার x অক্ষের দিকে মুখ করা থাকবে পুরো সিস্টেমটা। এখানে x অক্ষের দিকে মুখ করা থাকবে। আমরা জানতাম যে এখানে একটা স্থির বিন্দু ছিল, সেটাকে আমরা S বলি বা উপকেন্দ্র বলি। আর পিছনে একটা স্থির রেখা ছিল, এটা হচ্ছে সেই স্থির রেখা, এটাকে আমরা দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা বলি। নিয়ামক বা দ্বিকাক্ষ রেখা ছিল এটা। এবার এখান থেকে আমরা ধাপে ধাপে যে কয়েকটা সূত্র তোমাদের বই দেওয়া আছে সবগুলো বের করব। মুখস্থ কিছুই করব না, একটা দুইটা ছাড়া বাকি সবগুলো জাস্ট চিত্র দেখে দেখে বের করব। তার আগে এটা চিত্র এঁকে ফেলি।
এটা চিত্র আমি এই পাশে আঁকতেছি ছোট করে। এটা চিত্র তাহলে থাকবে উপরের দিকে মুখ করা বিষয়টা, তাহলে উপকেন্দ্র থাকবে এখানে অবভিয়াসলি, আর নিয়ামক রেখা বা স্থির রেখা যেটা সেটা থাকবে নিচে। এটা হচ্ছে নিয়ামক রেখা। তাহলে এবার আমরা এখানে সবগুলো আগে নাম দিব। এখানে এই বিন্দুটার নাম ছিল এস বা উপকেন্দ্র, এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে আমরা সাধারণত এ দ্বারা লিখি। আর এই বিন্দুটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু, এটাকে আমরা জেড দ্বারা লিখি। তাহলে এখানেও সেম, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে জেড। তো প্রথমে আমাদের এই চিত্রের জন্য আমরা ধাপে ধাপে এই দুইটা চিত্রের জন্য বের করব। প্রথমে বের করব হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু অর্থাৎ এ, এর স্থানাঙ্ক এখানে এগুলো ছিল আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুইটা রেখা ছিল এক্স অক্ষ ওয়াই অক্ষ রেখা। তাহলে এটা অবশ্যই কি 0 0। একইভাবে এটাও, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এটাও হচ্ছে 0 0। তাহলে উভয় চিত্রে শীর্ষবিন্দু হচ্ছে 0 0। তাহলে শীর্ষের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু বা শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে এখানে 0 0, এটাও হচ্ছে কি 0 0। এখানে মুখস্থ রাখতে হবে তোমাকে যেটা, সেটা হচ্ছে শুধু এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ, অলওয়েজ এটা মাথায় রাখবা যে পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব সবসময় থাকবে এ। তাহলে যেহেতু পরাবৃত্তে আমরা জানি যে এই রেখার উপর মানে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে শীর্ষের দূরত্ব আর হচ্ছে এই রেখার দূরত্ব সেম, তাহলে এই বিন্দুটাও তো অবশ্যই পরাবৃত্তের উপরেই আছে। তাহলে এই বিন্দু থেকে শীর্ষের দূরত্ব মানে এই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব আর এই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, এই দুটো তাহলে সেম হবে সেই অনুসারে। তাহলে এটা এ হলে এটাও অবশ্যই কি হবে, এ হবে। এবার বলো তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে এটা? যদি এটা হয় মূলবিন্দু, এটা হয় এ পরিমাণ দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্র হবে কি A0। তাহলে এই চিত্রের জন্য, প্রথম চিত্রের জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে A0। আর দ্বিতীয় চিত্রে মানে এই সমীকরণের জন্য উপকেন্দ্র তাহলে কি, অবশ্যই এটা হচ্ছে এ, শীর্ষ থেকে এই দূরত্বটা এ ছিল, এটা যদি এ হয় তাহলে এটা কি হবে 0 a হবে। তাহলে এটার জন্য হচ্ছে 0 a, ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0, তাহলে এই দূরত্বটা এ হলে 0 a হবে ওয়াই অক্ষের উপর। তারপর নিয়ামকের পাদবিন্দু অর্থাৎ এই জেড বিন্দুটা, এটার স্থানাঙ্ক কি হবে? তাহলে এটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে বাম দিকে a একক দূরে, তাহলে এটা কি হবে -a0। আর এখানে এই বিন্দুটা কি হবে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে a একক, এটা a হলে এটাও a, এটা হচ্ছে মূল বিন্দু থেকে উপরের দিকে গেছিলাম, মূল বিন্দু থেকে আমরা নিচের দিকে যাব, তাহলে এটা হচ্ছে 0 -a। তাহলে আমরা নিয়ামকের পাদবিন্দু পাচ্ছি, নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক z হচ্ছে -a0 এই চিত্রের জন্য, প্রথমটার জন্য, আর ওই চিত্রের জন্য হচ্ছে 0 -a। এরপর এখানে বিন্দুর ক্ষেত্রে 4 ধরনের বিন্দু পাওয়া যায়, 3টা বিন্দু আমরা বের করে ফেলছি। আরেকটা হচ্ছে এই উপকেন্দ্র দিয়ে একটা লম্ব টানা যায়, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, এটাকে আবার নাভি লম্ব বলা হয়, মাথায় রাখবা। এটাকে উপকেন্দ্রিক লম্ব বলে বা নাভি লম্ব বলে। এই নাভি লম্ব বা উপকেন্দ্রিক লম্বের এখানে একটা ছেদবিন্দু আছে, পরাবৃত্তের সাথে এখানে একটা ছেদবিন্দু আছে। তো এই ছেদবিন্দু দুইটা আমরা কিভাবে বের করব? এগুলো মুখস্থ করার কিছু নাই আসলে। এখানে আরেকটা পার্ট মুখস্থ করা আছে, সেটা হচ্ছে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবসময় 4a হবে, এটা মুখস্থ রাখবা যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা সবসময় কি হবে 4a। তো এই পুরাটা যদি 4a হয় তাহলে এটার অর্ধেক কত হবে, এটা 2a না, তাহলে পুরোটা হচ্ছে 4, এটা মুখস্থ আমাদের। তাহলে অর্ধেক হচ্ছে কি 2a, তাহলে এদিকে a এদিকে 2a, তাহলে বিন্দুটা কি a 2a, আর এদিকে a এদিকে হচ্ছে 2a নিচের দিকে, তাহলে এটা কি হবে a - 2a, তাই না? তাহলে এই দুইটা মিলে একসাথে কি বলবো, এই দুইটাকে একসাথে বললে, একসাথে মিক্স করলে কি হবে
উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়, দুইটাকে একসাথে মিক্স করলে হচ্ছে a প্লাস মাইনাস 2a। আর ওই চিত্রের জন্য কি হবে, এতটুক হচ্ছে 2a, তাহলে আমরা বুঝতে পারতেছি উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 4a, তাহলে এতটুক হচ্ছে 2a, এতটুক হচ্ছে 2a। এখন আমাদের লাগবে এই দুইটা বিন্দু, তাহলে এখান থেকে এতটুক যদি a হয় তাহলে এখান থেকে এতটুকু কি হবে, a হবে। এখান থেকে এতটুকু 2a হলে এতটুকু 2a হবে। তাহলে এই বিন্দুটাতে আমরা কিভাবে আসতেছি, এদিক থেকে 2a, এদিকে হচ্ছে a, তাহলে 2a আর এটা হচ্ছে a। আর এটাতে কিভাবে আসবো, এদিক থেকে 2a, যেহেতু এটা 2a ছিল এটাও 2a, আর এই পাশে হচ্ছে এটা a হলে এটাও কি a, তাহলে 2a এদিকে হচ্ছে a, তার মানে মাইনাস 2a আর হচ্ছে a, কারণ আমরা ঋণাত্মক দিয়ে গেছি। তো এই দুটাকে মিক্স করলে কি হবে, এই দুটাকে মিক্স করলে লিখতে পারবো প্লাস মাইনাস 2a আর হচ্ছে a। তাহলে আমাদের চার ধরনের বিন্দু আমরা পেয়ে গেলাম, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, নিয়ামকের পাদবিন্দু আর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। এগুলো পরীক্ষাতে আসে অনেক সময়। তাহলে এইখানের মধ্যে আমরা শুধু মুখস্থ রাখলাম দুইটা পার্ট, একটা হচ্ছে এতটুক হবে a, আর এতটুক a হলে এটাও a হবে, এ দৈর্ঘ্যটা। আর এখান থেকে এতটুকু পুরোটা হচ্ছে 4a, এটা মুখস্থ রাখতে হবে। এরপর আমরা এবার সমীকরণ বের করব। এখানে অক্ষরেখা তাকে বলা হয় পরাবৃত্তের ক্ষেত্রে যে রেখাটা পরাবৃত্তকে ছেদ করে চলে যায়। তাহলে এক্স্যাক্টলি পরাবৃত্তকে দুই ভাগ করে ছেদ করে যে চলে গেছে, এই হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষ। এখানে পরাবৃত্তের অক্ষ হচ্ছে এই রেখাটা। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে অক্ষরেখার সমীকরণ, তাহলে কি হবে, অক্ষরেখার সমীকরণ, তাহলে এই চিত্রের জন্য অক্ষরেখা হচ্ছে আসলে x অক্ষরেখা। আর x অক্ষের সমীকরণ কি হয়, x অক্ষের সমীকরণ হয় y = 0। যারা কনফিউজ হয়ে যাও পরীক্ষার সময় যে আসলে কার সমীকরণ কোনটা, তখন চিন্তা করবা x অক্ষের উপর সবসময় y এর মান কি হয়, এই y এর মানটা সবসময় কি হচ্ছে, শূন্য হচ্ছে। তো যার জন্য যেটা সবসময় সত্যি সেটাই তার সমীকরণ। তাহলে x অক্ষের জন্য সবসময় সত্যি কি, x অক্ষের উপর সবসময় y এর মান হচ্ছে শূন্য, তাহলে x অক্ষের সমীকরণ y = 0। আর এখানে অক্ষরেখাকে পরাবৃত্তকে ছেদ করে গেছে কিন্তু y অক্ষরেখা, তাহলে এখানের জন্য সমীকরণ কি, x = 0, কারণ y অক্ষের উপর x এর মান সবসময় শূন্য হয়, তাহলে তার সমীকরণ হচ্ছে x = 0। এবার আমাদের রেখা আরো তিনটা আছে, তার মধ্যে একটা হচ্ছে এই উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব এই রেখাটা দেখতে পাচ্ছ y অক্ষের সাথে সমান্তরাল, তাহলে এই রেখার সমীকরণ কি হবে। তোমরা আরেক জায়গায় কনফিউজ হও, সেটা হচ্ছে সমান্তরাল রেখার ক্ষেত্রে। সমান্তরাল রেখার ক্ষেত্রে কনফিউশনটা আমি একটু দূর করে দিই। এভাবে চিন্তা করবা সব সময়, x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটা রেখা, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা রেখা। এগুলো সমীকরণ কেমনে বের করবা, মূল বিন্দু থেকে সবসময় সেই রেখা পর্যন্ত আগে চলে যাবা। সমান্তরালের ক্ষেত্রে সে যার সমান্তরালই হোক, তোমার কাজ হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখা পর্যন্ত যাওয়া। মূল বিন্দু থেকে এই রেখা পর্যন্ত যেভাবে যাবা সেটাই তোমার তার সমীকরণ। এখন মূল বিন্দু থেকে এই রেখাতে আমরা কিভাবে যাব, আমরা যাচ্ছি x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর কতটুকু যাব, এই দূরত্ব যদি আমাদের জানা থাকে, যে মনে করো এতটুকু হচ্ছে 5, তাহলে x অক্ষ বরাবর 5 একক যাচ্ছি, x অক্ষের দিকে 5 একক গিয়ে আমরা এই রেখাটা পাচ্ছি। তাহলে এই রেখার সমীকরণ x অক্ষ = 5, এটাই হচ্ছে এই রেখার সমীকরণ। সেম ভাবে এই রেখাতে আমরা কেমনে পৌঁছবো, y অক্ষ বরাবর মনে করো b একক যাচ্ছি আমরা, তো y অক্ষ বরাবর b একক গিয়ে আমরা এই রেখাটা পাচ্ছি, তাহলে এই রেখার সমীকরণ y = b। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি আমরা নিচের দিকে যাই, যে এটা হচ্ছে নিচের দিকে, এবার তাহলে y = এদিকে মনে করো b দূরত্ব, তো y অক্ষ বরাবর যাচ্ছে b কিন্তু সেটা নিচের দিকে, তাহলে y = কি, -b হবে। আর x অক্ষের সমান্তরাল যদি এই পাশে থাকে, y অক্ষের সমান্তরাল, তখন x = -a, এভাবে। তাহলে এবার এই চিত্রে খেয়াল করে একটু, এই রেখাটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। অলসো আমরা মূল বিন্দু থেকে যদি এই রেখা পর্যন্ত যাই, তাহলে যাইতে হবে x অক্ষ বরাবর a একক, x অক্ষ বরাবর a একক দূরে গিয়ে আমি এই রেখাটা পাবো। তাহলে এই রেখার সমীকরণ হবে x = a। তার মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a এই চিত্রের জন্য। আর এটার জন্য কি হবে, এই রেখাটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এখানে আমরা কিভাবে পৌঁছাচ্ছি,
এখানে আমরা পৌঁছতেছি y অক্ষ বরাবর a একক গেলে, y অক্ষ বরাবর a একক গেলে আমরা এই রেখা পাচ্ছি। তাহলে এই রেখার সমীকরণ হবে y ইকুয়াল a। তারপর নিয়ামক রেখার সমীকরণ তাহলে কি হবে? নিয়ামক রেখা x অক্ষ বরাবর আমরা ঋণাত্মক দিকে যাচ্ছি, মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ঋণাত্মক দিকে a একক। তাহলে নিয়ামকের সমীকরণ, নিয়ামক হবে x ইকুয়াল টু মাইনাস a, আর এখানে নিয়ামক রেখা হচ্ছে এটা। তাহলে মূল বিন্দু ছিল এটা, এই মূল বিন্দু হচ্ছে এটা, এখান থেকে আমরা y অক্ষ বরাবর নিচের দিকে যাচ্ছি। তাহলে y ইকুয়াল মাইনাস কতটুকু যাচ্ছি? a একক। তাহলে এটাই হচ্ছে নিয়ামকের সমীকরণ। তারপর শীর্ষ বিন্দুতে স্পর্শক আছে একটা, এই চিত্রের জন্য, প্রথম যে চিত্রের জন্য শীর্ষ বিন্দুতে যে স্পর্শক সেটা হচ্ছে আসলে y অক্ষ রেখা। তাহলে আমি যদি বলি তোমাদেরকে শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণ এটা হচ্ছে তাহলে y x ইকুয়াল 0, কারণ y অক্ষের সমীকরণ কি হয়? x ইকুয়াল 0 হয়। আর ওইখানে শীর্ষে স্পর্শক এটা হচ্ছে x অক্ষ, আর x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। আমাদের মোটামুটি সবগুলো রেখা হয়ে গেছে। বা লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে, সেটা একটু আগে বলছিলাম যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয় 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে সবসময় 4a, সেটা চিত্র যেমনই হোক এটার দৈর্ঘ্য সবসময় 4a। তাহলে আজকে আমরা মূলত সূত্র নিয়ে আলোচনা করছি, তোমাদেরকে পুরো চিত্রটা বুঝিয়ে দিছি। তোমরা এই চিত্র থেকে, এই চিত্রগুলো বুঝে তোমাদেরকে কাজ দিচ্ছি কিছু। এবার এই চিত্রগুলো আঁকবা এবং এখান থেকে সবগুলো সূত্র বের করবা, যতগুলো সূত্র দেখা দিচ্ছি এখানে প্রায় 9টার মতো। এবার তোমরা লিখবা x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ay এটা, আর y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। এই চিত্রগুলো আঁকবা। চিত্র কেমনে হবে সেগুলো একটু আগে বলছি, যে ঋণাত্মক দিকে হবে, তখন জিনিসগুলো কেমন হবে বা কি কি সূত্র বের হবে সেগুলো নিজেরা বের করে দেখবা। আর পরবর্তী ভিডিওতে আমি এগুলো নিয়ে আরো কিছু ক্লাস নিব, এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।